অষ্টম পর্ব। কলিকাতার বাটিতে ব্রজবাবুর স্থানে শিবচন্দ্র এখন কর্তা। মাধবীর পরিবর্তে নতুন বধূ এখন গৃহিণী। মাধবী এখনও এখানে আছে, তাই শিবচন্দ্র স্নেহ যত্ন করে, কিন্তু মাধবীর এখানে থাকিতে আর মন নাই। বাড়ির দাস দাসী সরকার গোমস্তা এখনও বরদিদি বলে, কিন্তু সবাই বুঝে যে আরেকজনের হাতে এখন সিন্দুকের চাবি পড়িয়াছে। তাই বলিয়া শিবচন্দ্রের স্ত্রী যে মাধবীকে অবজ্ঞা বা অমর্যাদা করে তাহা নহে, কিন্তু সে এমন ভাবটি দেখাইয়া যায় যাহাতে মাধবী বেশ বুঝিতে পারে যে এই নতুন স্ত্রীলোকটির অনুমতি পরামর্শ ব্যতীত সব কাজ করা এখন আর তাহার মানায় না। তখন বাপের আমল ছিল, এখন ভাইয়ের আমল হইয়াছে, কাজেই একটু প্রভেদ ঘটিয়াছে। আগে আদর ছিল, আবদার ছিল, এখন আদর আছে কিন্তু আবদার নাই। বাপের আদরে সে সর্বময়ী ছিল, এখন আত্মীয় কুটুম্বের দলে পড়িয়াছে। এখন যদি কেহ বলেন যে আমি শিবচন্দ্র কিংবা তাহার স্ত্রীর দোষ দিতেছি, সোজা করিয়া না বলিয়া ঘুরাইয়া ফিরাইয়া নিন্দা করিতেছি, তাহা হইলে তাহারা আমাকে ভুল বুঝিয়াছেন। সংসারে যাহা নিয়ম, যে রীতিনীতি আজ পর্যন্ত চলিয়া আসিয়াছে, আমি তাহারই উল্লেখ করিয়াছি মাত্র। মাধবীর যেন কপাল পুড়িয়াছে, তাহার আপনার বলিবার স্থান নাই, তাই বলিয়া অপরে নিজের দখল ছাড়িবে কেন? স্বামীর দ্রব্যে স্ত্রীর অধিকার, এ কথা কে না জানে? শিবচন্দ্রের স্ত্রী কি শুধু এ কথা বোঝে না? শিবচন্দ্র না হয় মাধবীর ভ্রাতা, কিন্তু সে মাধবীর কে? পরের জন্য সে নিজের অধিকার ছাড়িয়া দিবে কেন? মাধবী সব বুঝিতে পারে। বউ যখন ছোট ছিল তখন ব্রজবাবু বাঁচিয়াছিলেন, তখন মাধবীর নিকট প্রমিলাতে ও তাহাতে প্রভেদ ছিল না। এখন কথার অনৈক্য হয়, সে চিরদিন অভিমানিনী, তাই সে সকলের নিচে। কথা সহিবার ক্ষমতা নাই, তাই সে কথা সহে না। যেখানে তার জোর নাই সেখানে মাথা উঁচু করিয়া দাঁড়াইতে তাহার মাথা কাটা যায়। মনে দুঃখ পাইলে নীরবে সহিয়া যায়। শিবচন্দ্রকে কিছুই বলে না, স্নেহের দোহাই দেওয়া তাহার অভ্যাসের বাহিরে। তাই আত্মীয়তার ধোঁয়া ধরিয়া অধিকার কায়েম করিতে তাহার সমস্ত শরীরে মনে ধিক্কার ওঠে। সামান্য স্ত্রীলোকের মতো ঝগড়া কলহে তাহার যে কত ঘৃণা, তাহা শুধু সেই জানে। একদিন শিবচন্দ্রকে ডাকিয়া বলিল, দাদা, আমি শ্বশুর বাড়ি যাব। শিবচন্দ্র বিস্মিত হইল, বলিল, সে কি মাধবী, সেখানে তো কেউ নেই। মাধবী মৃত স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিল, ছোট ভাগ্নে কাশীতে ঠাকুরজির কাছে আছে, তাকে নিয়ে আমি গোলাগাঁয়ে বেশ থাকব। পাবনা জেলার গোলাগাঁয়ে মাধবীর শ্বশুর বাড়ি। শিবচন্দ্র অল্প হাসিয়া বলিল, তা কি হয়, সেখানে যে তোর বড় কষ্ট হবে। মাধবী বলিল, কেন কষ্ট হবে দাদা, বাড়িটা এখনো পড়ে যায়নি, 2 বিঘা 10 বিঘা জমি জিরা তো আছে, একটি বিধবার কি তাতে চলে না? শিবচন্দ্র কহিল, চলার কথা নয়, টাকার ভাবনা নেই, কিন্তু তোর যে বড় কষ্ট হবে মাধবী। মাধবী বলিল, কষ্ট কিছুই না। শিবচন্দ্র কিছু ভাবিয়া বলিল, কেন যাবি বোন, আমাকে সব খুলে বল দেখি, আমি সব মিটিয়ে দিচ্ছি। ইতিপূর্বে শিবচন্দ্র বোধহয় স্ত্রীর নিকট ভগিনীর বিরুদ্ধে কিছু শুনিয়া থাকিবে, সম্ভবত তাহাই মনে হইয়াছিল। লজ্জায় মাধবীর সমস্ত মুখ রাঙা হইয়া উঠিল। সে বলিল, দাদা, তুমি কি মনে করো আমি ঝগড়া করে তোমার বাড়ি থেকে যাব? শিবচন্দ্র বড় লজ্জিত হইল, তাড়াতাড়ি কহিল, না না, তা নয়, আমি ও কথা বলি নে, কিন্তু এ বাড়ি চিরদিনই তোমার, আজ কেন তবে চলে যেতে চাও? যুগপৎ দুইজনেরই সেই স্নেহময় পিতার কথা মনে পড়িল। দুইজনের চক্ষে জল দেখা দিল। চোখ মুছিয়া মাধবী বলিল, আবার আসবো, তোমার ছেলের যখন পৈতা হবে তখন নিয়ে এসো, এখন যাই। শিবচন্দ্র কহিল, সে তো 8-10 বছরের কথা। মাধবী কহিল, যদি বেঁচে থাকি তাহলে আসব।
কোনো রূপেই মাধবী এখানে থাকিতে সম্মত হইল না। যাইবার উদ্যোগ করিতে লাগিল। নতুন বউকে সংসার বুঝাইয়া দিল, দাস দাসীকে ডাকিয়া আশীর্বাদ করিল। শেষ দিনটিতে শিবচন্দ্র অশ্রুপূর্ণ চোখে ভগিনীর কাছে আসিয়া বলিল, মাধবী, তোর দাদা কখনো তো তোকে কিছু বলেনি। মাধবী হাসিল, বলিল, সে কি কথা দাদা? শিবচন্দ্র কহিল, তা নয়, যদি কোনো অশুভক্ষণে, যদি কোনো দিন মুখ থেকে অসাবধানে কিছু। মাধবী কহিল, না দাদা, সেসব কিছু নয়। শিবচন্দ্র কহিল, সত্যি কথা? মাধবী বলিল, সত্যি। শিবচন্দ্র কহিল, তবে যা, তোর নিজের বাড়ি যেতে আর মানা করব না, যেখানে ভালো লাগে, তবে সর্বদা সংবাদ দিতে ভুলিস নে। প্রথমে মাধবী কাশী গিয়া ভাগ্নেকে সঙ্গে লইল। তাহার পর তাহার হাত ধরিয়া গোলাগাঁয়ে আসিয়া এই দীর্ঘ 7 বৎসর পরে স্বামী ভবনে প্রবেশ করিল। তখন গোলাগাঁয়ে চাটুজ্জে মহাশয়ের বড় বিপদ ঘটিল। তিনি এবং যোগেন্দ্রের পিতা উভয় বড় বন্ধু ছিলেন। তাই মৃত্যুকালে যোগেন্দ্র যে কয় বিঘা জমি জায়দাদ ছিল তাহারই হাতে দিয়া গিয়াছিলেন। যোগেন্দ্রনাথের জীবিতকালে তিনি যে সকলের তত্ত্বাবধান করিতেন, যোগেন্দ্র সে সকলের বিশেষ কোনো সংবাদও লইত না। শ্বশুর মহাশয়ের অনেক টাকা, তাই এই ক্ষুদ্র পিতৃদত্ত বিষয়টুকু তাহার যত্নের বাহিরে ছিল। তাহার পর সে মরিবার পর চাটুজ্জে মহাশয় ন্যায্য অধিকারে বিনা বাধায় সে সকল ভোগ দখল করিতেছিলেন। এখন বিধবা মাধবী এতদিন পরে ফিরিয়া আসিয়া তাহার সুশৃঙ্খল নিয়মবদ্ধ পাতা সংসারে গোলমাল বাঁধাইয়া দিল। সুতরাং চাটুজ্জে মহাশয়ের ইহা অত্যন্ত অবিচার বলিয়া মনে হইল, এবং মাধবী যে হিংসা করিয়াই এমনটি করিয়াছে তাহাও তিনি স্পষ্ট বুঝিতে পারিলেন। নিতান্ত বিরক্ত হইয়া আসিয়া বলিলেন, তাই তো বৌমা, তোমার 2 বিঘা জমি যে আছে তার 10 বৎসরের খাজনা মায়ের সুদ শুদ্ধ 100 টাকা বাকি আছে, সেটা না দিলে জমি নিলাম হবার মতো হয়েছে। মাধবী ভগ্নী সন্তোষ কুমারকে দিয়া বলাইল যে টাকার জন্য চিন্তা নাই, এবং অবিলম্বে 100 টাকা বাহিরে পাঠাইয়া দিল। অবশ্য এই টাকা চাটুজ্জে মহাশয়ের অন্য কাজে লাগিল। মাধবী কিন্তু অত সহজে ছাড়িবার লোক নহে। সে সন্তোষকে পাঠাইয়া জিজ্ঞাসা করিল যে শুধু 2 বিঘা জমির উপর নির্ভর করিয়া তাহার স্বর্গীয় শ্বশুর মহাশয়ের গ্রাসাচ্ছাদন চলিত না, সুতরাং বাকি যেসব জমি জায়গা আছে তাহা কোথায় এবং কাহার নিকট আছে। চাটুজ্জে মহাশয় নিরতিশয় ক্রুদ্ধ হইয়া স্বয়ং আসিয়া বলিলেন যে তাহা সমস্তই বিক্রয় হইয়া গিয়াছে, কিছু বা বন্দোবস্তে আছে। এই 8-10 বছর ধরিয়া জমিদারের খাজনা না দিলে জমি জায়গা কিরূপে থাকা সম্ভব? মাধবী কহিল, জমির কিছু কি উপসত্ত্ব হইত না যে এই কয়টা টাকা খাজনা দেওয়া হয় নাই? আর যদি যথার্থই বিক্রয় করা হইয়া থাকে, তাহা হইলে সে কে বিক্রয় করিয়াছে এবং এখন কাহার নিকট আছে, সংবাদ পাইলে উদ্ধার করিবার চেষ্টা করা যায়। কাগজপত্রই বা কোথায়? চাটুজ্জে মহাশয় অবশ্য কিছু জবাব দিয়াছিলেন, কিন্তু মাধবী তাহা বুঝিতে পারিল না। ব্রাহ্মণ বিড়বিড় করিয়া কত কি বকিলেন, তাহার পর ছাতা মাথায় দিয়া নামাবলী কোমরে জড়াইয়া একখানা থান কাপড় গামছায় বাঁধিয়া লইয়া জমিদারবাবুর কাছারি লালতা গাঁ অভিমুখে রওনা হইলেন। এই লালতা গ্রামে সুরেন্দ্রনাথের বাটি এবং ম্যানেজার মথুরবাবুর কাছারি। ব্রাহ্মণ 8-10 ক্রোশ বরাবর হাঁটিয়া একেবারে মথুরবাবুর নিকট উপস্থিত হইয়া কাঁদিয়া পড়িলেন, দোহাই বাবা, গরিব ব্রাহ্মণকে বুঝি পথে পথে ভিক্ষে করে খেতে হয়? এমন তো অনেকে আসে। মথুরবাবু মুখ ফিরাইয়া বলিলেন, হয়েছে কি? ব্রাহ্মণ বলিল, বাবা, রক্ষে করো। মথুর বলিল, কি হয়েছে তোমার? বিধু চাটুর্যে তখন মাধবী দত্ত 100 টাকা দক্ষিণা হাতে গুঁজিয়া দিয়া বলিলেন, আপনি ধর্মাবতার, আপনি না রক্ষা করলে আমার সর্বস্ব যায়। মথুর কহিল, আচ্ছা খুলে বলো, গোলাগাঁয়ে রামতনু সান্যালের বিধবা পুত্রবধূ কোথা থেকে এতদিন পরে ফিরে এসে আমার সমস্ত দখল করতে চায়। মথুরবাবু হাসিলেন, সে তোমার সমস্ত দখল করতে চায়, না তুমি তার সর্বস্ব দখল করতে চাও, কোনটা?
ব্রাহ্মণ তখন হাতে পৈতা জড়াইয়া ম্যানেজারের হাত চাপিয়া ধরিলেন। আমি যে এই 10 বছর থেকে সরকারের খাজনা জুগিয়ে আসছি। মথুরবাবু কহিলেন, জমি ভোগ করছ, খাজনা দেবে না? চাটুজ্যেবাবু কহিলেন, দোহাই আপনার। ভাবটা মথুরবাবু বেশ বুঝিলেন। বিধবাকে ফাঁকি দিতে চাও তো? ব্রাহ্মণ নিঃশব্দে চাহিয়া রহিল। মথুরবাবু জিজ্ঞাসা করিল, কয় বিঘা জমি? চাটুজ্যে কহিল, 25 বিঘা। মথুরবাবু হিসাব করিয়া বলিলেন, অন্তত 3000 টাকা। জমিদার কাছারিতে কি সেলামি দেবে? চাটুজ্যে কহিল, যা হুকুম হবে তাই, 300 টাকা। মথুরবাবু কহিল, 300 টাকা দিয়ে 3000 টাকা নেবে? আমার দ্বারা কিছু হবে না। ব্রাহ্মণ শুষ্ক চক্ষে জল বাহির করিয়া বলিল, কত টাকা হুকুম হয়? মথুরবাবু কহিল, 1000 টাকা দিতে পারবে? তাহার পর গোপনে বহুক্ষণ ধরিয়া দুজনে পরামর্শ হইল। ফল এই দাঁড়াইল যে যোগেন্দ্রনাথের বিধবার প্রতি বাকি খাজনা বাবদ 10 বৎসরের সুদে আসলে 1.5 সহস্র টাকার নালিশ হইল, সমন বাহির হইল, কিন্তু মাধবীর নিকটে তাহা পৌঁছিল না। তাহার পর একতরফা ডিক্রি হইয়া গেল এবং 1.5 মাস পরে মাধবী সংবাদ পাইল যে বাকি খাজনার দায় জমিদার সরকার হইতে তাহার মায় বাটি শুদ্ধ নিলামের ইস্তাহার জারি হইয়াছে। তাহার সমস্ত বিষয় সম্পত্তি ক্রোক হইয়াছে। মাধবী একজন প্রতিবেশিনীকে ডাকিয়া কহিল, তোমাদের দেশ কি মগের মুল্লুক? সে বলিল, কেন বলো দেখি? মাধবী বলিল, তা নয় তো কি, একজন ঠকিয়ে আমার সর্বস্ব নিতে চায়, তোমরা দেখছো না? সে বলিল, আমরা আর কি করব? জমিদার যদি নিলাম করে, আমরা দুঃখী লোক, তাতে কি করতে পারি? মাধবী কহিল, তা যেন হলো, কিন্তু আমার বাড়ি নিলাম হবে, আর আমাকে সংবাদ নেই? কেমন তোমাদের জমিদার? সে তখন সমস্ত কাহিনী বিব্রত করিয়া কহিল, এমন উৎপীড়ক জমিদার, এমন অত্যাচার এ দেশে কেহ কখনো পূর্বে দেখে নাই। সে আরও কত কি কহিল। এ যাবৎ যাহা কিছু লোক পরম্পরায় অবগত ছিল সমস্ত একে একে খুলিয়া বলিল। মাধবী ভয় ভয়ে জিজ্ঞাসা করিল, জমিদারবাবুর সঙ্গে নিজে দেখা করলে হয় না? ভাগিনেও সন্তোষ কুমারের জন্য মাধবী তাহাও করিতে স্বীকৃত ছিল। সে প্রতিবেশী তখন কিছু বলিতে পারিল না, কিন্তু কথা দিয়া গেল যে কাল তাহার বোনপোর নিকট সব কথা ভালো করিয়া জানিয়া আসিয়া বলিবে। তাহার বোনপো 2-3 বার লালতা গ্রামে গিয়াছিল। জমিদার সরকারের অনেক কথা সে জানিত, এমনকি সেদিন সে বাগান বাড়িতে এলোকেশীর সংবাদ পর্যন্ত শুনিয়া আসিয়াছিল। তাহার পর মাসি মাতা যখন জমিদারবাবুর সহিত রামতনুবাবুর বিধবা পুত্রবধূর দেখা করা সম্বন্ধে প্রশ্ন করিল, তখন সেই বোনপো মুখখানা যথাসম্ভব গম্ভীর করিয়া বলিল, এই বিধবা পুত্রবধূটির বয়স কত? মাসিমাতা বলিল, 20-21 হবে। বোনপো মাথা নাড়িয়া বলিল, দেখতে কেমন? মাসিমাতা কহিল, পরীর মতো। বোনপো তখন মুখভঙ্গি সহকারে কহিল, দেখা করলে কাজ হতে পারে, কিন্তু আমি বলি তিনি আজ রাত্রেই নৌকা ভাড়া করে বাপের বাড়ি প্রস্থান করুন। মাসিমাতা জিজ্ঞাসা করিল, কেন রে? বোনপো কহিল, এই যে বলছো সে দেখতে পরীর মতো। মাসিমাতা কহিল, কেন, তাতে কি? বোনপো কহিল, তাতেই সব। দেখতে পরীর মতো হলে জমিদার সুরেন রায়ের কাছে রক্ষে নেই। মাসিমাতা গালে হাত দিলেন, বলিস কি, এমন? বোনপো মৃদু হাসিয়া কহিল, হ্যাঁ এমন, দেশ শুধু লোক এ কথা জানে। মাসিমাতা কহিল, তবে তো দেখা করা উচিত নয়। বোনপো কহিল, কিছুতেই নয়। মাসিমাতা কহিল, কিন্তু বিষয় আশয় যেসব যাবে, চাটুজ্যে মহাশয় যখন এর ভিতর আছেন তখন বিষয়ের আশা নেই, তার উপর গৃহস্থ ঘরের মেয়ে, ধর্মটাও কি যাবে? বোনপো জিজ্ঞাসা করিল। পরদিন তিনি মাধবীকে সমস্ত কথা বলিলেন। শুনিয়া সে স্তম্ভিত হইয়া গেল। জমিদার সুরেন রায়ের কথা সে সমস্ত দিন চিন্তা করিল। মাধবী ভাবিল, সুরেন রায় নামটি বড় পরিচিত, কিন্তু লোকটির সহিত তো মিলতেছে না। এ নাম সে কতদিন মনে মনে ভাবিয়াছে। সে আজ 5 বৎসর হইল।
ভুলিয়াছিল, আবার বহুদিন পরে মনে পড়িল। স্বপ্নে ও নিদ্রায় মাধবীর সে রাত্রি বড় দুঃখে কাটিল। অনেকবার পুরনো কথাগুলা মনে পড়িতেছিল, অনেকবার চোখে জল আসিয়া পড়িতেছিল। সন্তোষ কুমার তাহার মুখ পানে চাহিয়া ভয় ভয় কহিল, মামিমা, আমি মার কাছে যাব। মাধবী নিজেও কয়েকবার এ কথা ভাবিতেছিল, কেননা এখানকার বাস যখন উঠিয়াছে তখন কাশীবাস ভিন্ন অন্য কোনো উপায় নেই। সন্তোষের জন্য সে জমিদারের সহিত দেখা করিবে মনে করিয়াছিল, কিন্তু তাহা হয় নাই। পাড়া প্রতিবেশীরা নিষেধ করিতেছে। তাছাড়া এখন যেখানেই সে যাক একটা নতুন ভাবনা, একটা নতুন উপসর্গ হইয়াছে, সেটা এই রূপ যৌবনের কথা। মাধবী মনে করিল, পুরা কপাল, এই উৎপাতগুলা কি এখনো দেহটায় লাগিয়া আছে? আজ 7 বৎসর হইল, এগুলা তাহার মনে পড়ে নাই। মনে করাইয়া দিতে কেহ ছিল না। স্বামী মরিবার পর যখন বাপের বাড়ি ফিরিয়া গেল, তখন সকলে ডাকিল বর দিদি, সবাই ডাকিল মা। এই সম্মানের ডাকগুলি তাহার মনকে আরো বৃদ্ধ করিয়া দিয়াছিল। ছাই রূপ যৌবন, যেখানে তাহাকে বরদিদির কাজ করিতে হইত, জননীর স্নেহ যত্ন বিলাইতে হইত, সেখানে কি এসব কথা মনে থাকে? মনে ছিল না, মনে পড়িয়াছে, তাই ভাবনাও হইয়াছে। বিশেষ করিয়া এই যৌবনের উল্লেখটা। লজ্জায় মলিন হাসি হাসিয়া কহিল, এখানকার লোকগুলা কি অন্ধ না পশু? কিন্তু মাধবী ভুল করিয়াছিল। সকলেরই মন তাহার মতো 21-22 বছরে বৃদ্ধ হইয়া যায় না। ইহার 3 দিন বাদে যখন জমিদারের পিয়াদা তাহার দ্বার পথে আসন করিয়া বসিল এবং হাঁক ডাক করিয়া গ্রামবাসীকে জানাইতে লাগিল যে সুরেন রায় আর একটা নতুন কীর্তি করিয়াছে, তখন মাধবী সন্তোষের হাত ধরিয়া দাসীকে অগ্রবর্তিনী করিয়া নৌকায় উঠিয়া বসিল। বাটির অদূরেই নদী। মাঝিকে কহিয়া দিল, সোমরাপুরে যাইতে হইবে, একবার প্রমীলাকে দেখিয়া যাইতে হইবে। গোলাগাঁ হইতে 15 ক্রোশ দূরে সোমরাপুরে প্রমীলার বিবাহ হইয়াছিল। আজি 1 বৎসর হইতে সে শ্বশুর ঘর করিতেছে। সে হয়তো আবার কলিকাতায় যাইবে, কিন্তু মাধবী তখন কোথায় থাকিবে, তাই একবার দেখা করা। সকালবেলা সূর্যোদয়ের সঙ্গে মাঝিরা নৌকা খুলিয়া দিল। স্রোতের মুখে নৌকা ভাসিয়া চলিল। বাতাস অনুকূল ছিল না, তাই ধীর মন্থর গমনে ক্ষুদ্র নৌকা বাঁশ ছাড়ের ভিতর দিয়া শিয়াকুল ও বেত ছোপের কাঁটা বাঁচাইয়া সরঝাড় ঠেলিয়া ধীরে ধীরে চলিল। সন্তোষ কুমারের আনন্দ ধরে না। সে ছইয়ের ভিতর হইতে হাত বাড়াইয়া গাছের পাতা ও ডগা ছিঁড়িবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। মাঝিরা কহিল, বাতাস না থামিলে কাল দুপুর পর্যন্ত নৌকা সোমরাপুরে লাগিবে না। আজ মাধবীর একাদশী, কিন্তু সন্তোষ কুমারের জন্য কোথাও পানসি বাঁধিয়া পাক করিয়া তাহাকে খাওয়াইতে হইবে। মাঝি কহিল, দিস্তে পাড়ার গঞ্জে নৌকা বাঁধিলে বেশ সুবিধা হইবে, সেখানে সব জিনিস পাওয়া যায়। দাসী কহিল, তাই করো বাপু, যেন 10টা-11টার মধ্যে ছেলেটা খেতে পায়। এটি বরদিদি উপন্যাসের 8ম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।